আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে গতকাল ভারতের সরকার বাংলাদেশে ভারতীয় দূতাবাসের সব স্টাফদের ফ্যামিলি মেম্বারদের অবিলম্বে ভারতে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এটি একেবারে নতুন কিছু নয়। নানান কারণেই একটি দূতাবাসের সব স্টাফদের ফ্যামিলি মেম্বারদের ফিরিয়ে নিতে বলা যায়। তবে বাংলাদেশের জন্য এটা একটা নতুন এক্সপেরিয়েন্স বলা যায়, এবং বিশেষ করে পাকিস্তানেও যে মুহূর্তে ভারতীয় দূতাবাসের স্টাফরা অবস্থান করছে, ফ্যামিলি মেম্বারদের নিয়ে অবস্থান করছে, সেখানে বাংলাদেশে কি এমন ঘটনা ঘটলো যে একেবারে তড়ি ঘড়ি করে সবাইকে ফিরিয়ে নেওয়া হচ্ছে। এমনকি যাদের সন্তানরা বাংলাদেশে পড়াশোনা করছে তাদেরও বলা হয়েছে যে না, পড়াশোনা বন্ধ করে ইমিডিয়েটলি ভারতে আসো, ভারতে পড়াশোনা করো। সো দিস ইজ ভেরি আনইউজুয়াল। তো এটা কেন হচ্ছে সেইটা নিয়ে আমি একটু সারাদিন একটু খোঁজ করবার চেষ্টা করছি। তো সেটি নিয়ে কথা বলবার আগে আমি একটু বলতে চাই যে বাংলাদেশের রাজনীতিতে একটা খুব কমন ব্যাপার হলো যে এই দল দেশ বিক্রি করে দিচ্ছে ওই দেশের কাছে। তার মানে যে আওয়ামী লীগ ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে, আবার বলা হচ্ছে যে বিএনপি বাংলাদেশকে পাকিস্তানের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে। তো এই যে দেশ বিক্রির অভিযোগ, এটা আমরা দেখেছি, কিন্তু আসলেই দেশ বিক্রি কাকে বলে, আসলেই বিদেশের হাতে দেশ তুলে দেওয়া কি, সেটা মনে হয় যে ডক্টর ইউনূসের মতো করে আর কেউ আমাদের দেখাতে পারেনি। এই প্রথম আমরা দেখছি যে একটা বিদেশি শক্তির কাছে কিভাবে বাংলাদেশকে তুলে দেওয়া হয়, এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কোনো কিছুই আর এখন ডক্টর ইউনূসের কাছে কনসিডারেশনে নেই। আপনারা দেখছেন এই যে বর্তমানে বাংলাদেশে আমেরিকার যে তোড়জোড় চলছে। ইতিমধ্যে আপনারা জানেন যে সেন্ট মার্টিন বহুল আলোচিত একটা দ্বীপ, এবং এই দ্বীপের দখলদারিত্ব নেওয়ার জন্য সেই 70 সাল থেকে আমেরিকা কিন্তু তার কুনজর দিয়ে রেখেছে, এবং বঙ্গবন্ধু তখন বলেছিলেন যে না, এই দ্বীপ আমরা দেব না। জিয়াউর রহমান ক্ষমতায় এলেও এই দ্বীপটি আমেরিকা চেয়েছিলেন, এবং জিয়াউর রহমান অন প্রিন্সিপাল এগ্রি করেছিলেন যে তিনি সেন্ট মার্টিন দ্বীপটি বিদেশের হাতে তুলে দেবেন। শেখ হাসিনা সর্বশেষ যে সরকারে ছিলেন তিনি বলেছেন প্রকাশ্যে যে সেন্ট মার্টিন তার কাছে চাওয়া হয়েছে, কিন্তু তিনি দেশের 1 ইঞ্চি মাটিও বিদেশি শক্তির হাতে তুলে দেবেন না। সেই সেন্ট মার্টিনের 1/3 ইউনূস অলরেডি আমেরিকার হাতে তুলে দিয়েছে। এছাড়া বাংলাদেশে আরো একটা দ্বীপ রয়েছে, সোনাদিয়া দ্বীপ। ভীষণ প্রাকৃতিকভাবে আকর্ষণীয়, মহেশখালী উপজেলার খুব কাছে। এই দ্বীপটা, যেটা শেখ হাসিনার সরকার চেয়েছিল, এটা জাপান সরকারের সহায়তায় এখানে একটা ইকো পার্ক গড়ে তুলবার, সেই সোনাদিয়া দ্বীপটাকে পুরোটাই আমেরিকার হাতে তুলে দিয়েছে ডক্টর ইউনূস। আমাদের চিটাগাং পোর্ট, সেটাও বিদেশি শক্তির হাতে তুলে দিয়েছে। এছাড়াও চিটাগাং পোর্টের আশেপাশে আমাদের নেভাল বেস, যেসব সেন্সিটিভ এলাকা আছে, সেখানেও তিনি এই বিদেশি পরাশক্তির এন্ট্রান্সকে অ্যালাউ করেছেন। এবং মিয়ানমারের সাথে যে আরাকান আর্মির যে সংঘাত, সেখানে আরাকান আর্মিকে নিরাপদ করিডোর দেওয়ার ব্যাপারেও ডক্টর ইউনূস অনেকখানি এগিয়ে গেছে। শুধু যে আরাকান আর্মিকেই বাংলাদেশের বর্তমান অবৈধ সরকার ব্যাক করছে তা না, এই রোহিঙ্গাদের যে সামরিক শাখা আরসা, সেটাকেও বাংলাদেশ ব্যাক করছে। এই আরসা, আরাকান আর্মি, এরা নিজেদের মধ্যে যেমন লড়াই করছে, আবার এরা মিলে আরাকান সরকারের বিরুদ্ধে লড়াই করছে। তো সব মিলিয়ে দেশের যে ভয়াবহ একটা অবস্থার সামনে ডক্টর ইউনূস দাঁড় করিয়ে দিয়েছে, এটা এখন একেবারে দল অন্ধ বা ডক্টর ইউনূসের মানে পা চাটা এরকম লোকজন ছাড়া এখন এটা সবাই বুঝতে পারছে। কিন্তু এইটা, এই যে এই এলাকায়, এই সাউথ এশিয়ার এই বঙ্গোপসাগরকে কেন্দ্র করে এই যে আমেরিকার যে অবস্থান, এই অবস্থানটা যারা জিও পলিটিক্যাল সিচুয়েশন গুলো ফলো করেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমেরিকা এখানে যেভাবে আসন গেড়ে বসতে চাচ্ছে, তাতে রাশিয়া, চীন, এমনকি ভারতও খুব একটা হ্যাপি না, এবং এটা তাদের জন্য একটা বিরাট মাথা ব্যথা। স্বভাবতই মিয়ানমারেরও একটা বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে এই আরাকান আর্মি এবং আরসা। তাহলে এখন এই অবস্থায়
যারা এই অঞ্চলে মার্কিন মাতব্বরি মেনে নিতে পারছে না, তারা কি বসে থাকবে? তারা ঠিক করেছে যে প্রয়োজনে মায়ানমারকে দিয়ে বাংলাদেশকে অ্যাটাক করাবে। এটা অনেক দিন ধরে আলোচনায় ছিল, কনসিডারেশনে ছিল, কিন্তু এটা একদম প্রায় ফাইনাল হয়ে গেছে যে এর পেছনে রাশিয়া রয়েছে, চীন রয়েছে। তাদের মদদে মায়ানমার যে কোনো দিন বাংলাদেশকে অ্যাটাক করতে পারে এবং এই অ্যাটাকের পক্ষে তাদের কিন্তু যুক্তি আছে। এবার আসেন, কেন আমাদের ভারতীয় দূতাবাসের স্টাফদের ফ্যামিলিকে জরুরি ভিত্তিতে ভারতে ফিরিয়ে নেওয়া হচ্ছে? এর পেছনে অনেকগুলো কারণ আছে এবং সব মিলিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের সামনে একটা ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। গোয়েন্দা সূত্রের রিপোর্টে জানা গেছে বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করবে। এর আগে যেমন হাদির মৃত্যুকে কেন্দ্র করে প্রথম আলো এবং ডেইলি স্টার অফিস পোড়ানো হয়েছিল, ধ্বংস করা হয়েছিল, ঠিক একইভাবে বাংলাদেশের হয়তো গুরুত্বপূর্ণ আরো কোনো স্থাপনা তারা ধ্বংস করবে। এর বাইরেও আরো কিছু অ্যালার্মিং ইনফরমেশন আছে। এই যা যা কিছু বলছি সবই কিন্তু বিদেশি গোয়েন্দা সূত্রে পাওয়া, এগুলো কোনো গুজব বা আমার বানানো কিছু না। আর একটা কথা হলো যে বর্তমানে আফগানিস্তান এবং পাকিস্তান থেকে প্রচুর দুর্ধর্ষ জঙ্গি বাংলাদেশে মূলত এই তাবলিগের বেশে তারা বাংলাদেশে ঢুকেছে এবং এই জঙ্গি গোষ্ঠী ঢাকা এবং চট্টগ্রামে বিশেষ করে নানা রকমের জঙ্গি হামলা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সো এই যে বাংলাদেশের এই বর্তমানে এই রিপোর্টগুলো যখন আসছে, তখন সেখানে স্বভাবতই একটা বিপদকে সামনে রেখে ভারত সরকার মনে করেছে যে তার দূতাবাসে একদম কিছু পুরুষ কর্মচারী বা যেগুলো একদম জরুরি দরকার সেই স্টাফগুলো থাকবে, বাকিদের সরিয়ে নেবে, অ্যান্ড ডেফিনেটলি ফ্যামিলি মেম্বারদের। এর মধ্যে আপনারা খেয়াল করেছেন যে গতকাল বাংলাদেশে ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুক তিনি তারেক রহমানের সাথে দেখা করেছেন, তারপরে তিনি ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে দেখা করেছেন এবং সেখান থেকে তিনি এয়ারপোর্টে গিয়ে সোজা দিল্লি গেছেন। আজকে তার একটা রাউন্ড টেবিল কনফারেন্স করার কথা। এই যে সারা কুকের মুভমেন্ট, তিনি তারেক রহমানের সাথে দেখা করলেন, প্রণয় ভার্মার সাথে দেখা করলেন, ভারতে গেলেন, এই বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো ইনফরমেশন ছিল না, আমার সূত্র এটা নিশ্চিত করেছে। সো এখন কেবলমাত্র যে ভারত তার হাইকমিশনের স্টাফদের ফ্যামিলি মেম্বারদের ফিরিয়ে নিলেন তা না, এখন ধারণা করা হচ্ছে যে ব্রিটিশ হাইকমিশন এবং ইউরোপিয়ান ইউনিয়নের অনেক দেশের হাইকমিশনেরও ফ্যামিলি মেম্বারদের এই মুহূর্তে বাংলাদেশ থেকে ফিরিয়ে নেওয়া হতে পারে। সামনে বাংলাদেশের জন্য কি অপেক্ষা করছে এটা ভাবতেই গা শিওরে উঠছে। আমি জানি না, আমরা শুধু প্রার্থনা করি আল্লাহ বাংলাদেশকে রক্ষা করুন। 2024-এর জঙ্গি উত্থানের পর ইউনূসের ডাকাততন্ত্র রাষ্ট্র দখল করার পর আমাদের কাছে মনে হয়েছে যে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই বাংলাদেশ বুঝি ইউনূসের চর্ব চোষ্য লেজ্জ পেয় এগুলোর জন্য তৈরি হয়েছিল। সেটা মনে করে ইউনূস বাংলাদেশকে এক দিক থেকে আপনার দুর্নীতি করেছে, অর্থনৈতিকভাবে শোষণ করেছে, লুণ্ঠন করেছে, আর অতি দ্রুত সে বাংলাদেশকে একটা বাণিজ্য চুক্তির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কাছে বিক্রি করে দিয়ে সে 2 বছরের মধ্যে সবকিছু গ্রহণ করে সে ক্ষমতা ছেড়ে দেয় এবং তার পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার আসে। তারেক রহমানের সরকার এসে কি করলো, তারাও অতি দ্রুত কোনো ধরনের সময় না দিয়ে ইউনূস যে গোলামির চুক্তি করে গেছে আমেরিকার সাথে, সেই গোলামির চুক্তি অনুযায়ী আপনার ওই 45,000 কোটি টাকা খরচ করে 14টা বোয়িং বিমান কেনার ব্যবস্থা করে ফেললেন। এই জিনিসটা বাংলাদেশ যে অতি দ্রুত আওয়ামী লীগ সরকার যাওয়ার সাথে সাথে 2 বছরেরও কম সময়ে এইভাবে দেশ বিক্রি করে একটা বিদেশি শক্তির শৃঙ্খলে আবদ্ধ হয়ে গেল। তার বিপরীতে আমরা যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনীতিটা আমরা একটু ভেবে দেখি, তাহলে আমরা দেখব এই কূটনীতি একজন রাষ্ট্রনায়কের প্রজ্ঞা, সাহস, দেশপ্রেমের এক অবিস্মরণীয় মিশ্রণ এবং তার ফলে বাংলাদেশ কিভাবে আপনার লাভবান হয়েছিল সেই বিষয়টা এখানে আমি একটু আলোচনা করতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনীতির মূল কথা ছিল বঙ্গবন্ধু যেটা বলেছিলেন যে আমাদের আমরা সকলের প্রতি বন্ধুত্ব চাই, কারো প্রতি বৈরিতা চাই না।
এটার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো একটা জিনিস মনে রেখেছিলেন, সেটা হলো বঙ্গবন্ধু 1974 সালে জাতিসংঘে দাঁড়িয়ে বলেছিলেন যে বিশ্ব হলো শোষক আর শোষিত এই দুই ভাগে বিভক্ত, বঙ্গবন্ধু হলেন শোষিতের পক্ষে। ফলে পরবর্তীতে এই আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনীতিতে তার পিতার এই যে কথাটা জাতিসংঘে বলা যে শোষিতের পক্ষে, সেটাও আমরা অনেক কিছু দেখতে পাই, যে যেখানে মানুষ নির্যাতিত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে রাষ্ট্রগুলোকে মনে করেছিলেন যে সাম্রাজ্যবাদীদের কবলে পড়ে তারা অন্যায়ের শিকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় এই রাষ্ট্রগুলোর কিন্তু প্রতি সহানুভূতিশীল ছিলেন। সকলের প্রতি বন্ধুত্ব, কারো প্রতি বৈরিতা নয়, এই নীতি উনি ব্যবহার করে, এই নীতিটিকে যারা 24-এর জঙ্গি উত্থানের বিভিন্ন সাইবার সন্ত্রাসীরা এটাকে অনেক ধরনের আপনার ব্যঙ্গ করেছিল, কিন্তু সত্যিকার অর্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এই নীতি দিয়েই কিন্তু এতগুলা সাফল্য পেয়েছিলেন কূটনীতিতে। কেমন দেখুন, বাংলাদেশ যে একটা ভূরাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্রবিন্দুতে অবস্থিত, এটা তো আমরা জানি। ভূরাজনৈতিক টানাপোড়েন মানে হলো, আসলে জিনিসটা যদি সহজে বলি, বাংলাদেশের যে আপনার ভৌগোলিক অবস্থান, এইটাতে বিভিন্ন ধরনের প্রভাব বিস্তার করে পরাশক্তিগুলো একে অন্যকে নিয়ন্ত্রণ করা বা তার উপর পর্যবেক্ষণ করা বা তার কোনো রকম ক্ষমতা বৃদ্ধি করা, এগুলার চেষ্টা করে। তো যার কারণে আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওই কথাগুলো উঠে যে মার্কিন যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিনে ঘাঁটি করতে চায়, কিংবা তারা বাংলাদেশের ভারতের এবং ওই মিয়ানমারের একটা অংশ নিয়ে খ্রিস্টান রাজ্য গঠন করতে চায়। এই জিনিসগুলা, এই ধারণাগুলো তো আছেই, এগুলো এক একটা করা হয় বা করার চেষ্টা করা হয় যাতে তারা অন্য দেশগুলার, মানে এরকম কিছু করতে পারলে সে চীনের উপর প্রভাব বিস্তার করতে পারবে, ভারতের উপর প্রভাব বিস্তার করতে পারবে, এই ধরনের উদ্দেশ্যে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বা যে কোনো সাম্রাজ্যবাদী বা বৃহৎ বা পরাশক্তি এই জিনিসগুলো গ্রহণ করে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ধরনের চাপের কখনো কিন্তু নতি স্বীকার তো করেনি, কিন্তু দেখা গেছে যে বিভিন্ন টানাপোড়েন থাকা সত্ত্বেও আমরা কিন্তু বিশ্বের যে 4টা পরাশক্তি আমাদের জন্য যারা রেলিভেন্ট, আপনার মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ভারত এবং রাশিয়া এবং সাথে জাপানও, প্রত্যেকটা দেশের সাথে কিন্তু আমরা সমানভাবে সাফল্যজনক কূটনীতি আপনার মেনটেন করেছি। আপনি যদি চিন্তা করেন ভারতের সাথে, ভারতের যে সিকিউরিটি কনসার্ন যেটা আছে, যে ভারতে উত্তর পূর্ব ভারতে কোনো ধরনের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকারীরা বাংলাদেশে ঘাঁটি গাড়তে পারবে না, এইটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে এই ব্যাপারে নিশ্চিত করেছেন, এবং তাদের কোনো ধরনের তৎপরতা, অর্থাৎ ভারত বিরোধী কোনো তৎপরতা বাংলাদেশে কিন্তু তিনি চালাতে দেননি। এইরকম একটা অবস্থায় তারপরে আপনি দেখেন তিনি কিন্তু চীনের থেকে ঋণ নিয়ে আবার পদ্মা সেতু করেছেন, চীনও কিন্তু এই পদ্মা সেতু করে দিয়েছে। আবার রাশিয়া থেকে উনি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করেছেন রাশিয়ার সাথে চুক্তি করে। একইভাবে উনি মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের যে ব্যবসায়িক স্বার্থ, গার্মেন্টস বিক্রি ইত্যাদি, এগুলো প্রতি বছর বৃদ্ধি পেয়েছে, কিন্তু কোনোভাবেই কোনো কিছু কমেনি। আপনারা আরো একটা জিনিস লক্ষ্য করবেন যে জো বাইডেন অর্থাৎ 2024 সালের ইলেকশনের পর, তখন প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন, উনি কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনার অভিনন্দন জানিয়েছিলেন শেখ হাসিনার নির্বাচনের পর, এবং সেই সরকারের সাথে উনি প্রধানমন্ত্রী সরকারের সাথে কাজ করার জন্য অঙ্গীকারাবদ্ধ ছিলেন। এবং আমরা যেটা দেখেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যে ধরনের অন্যায্য দাবি দাওয়া করেছিলেন, সেগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেনে না নেওয়া সত্ত্বেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু অতটুকু নত হয়েছিল। পরবর্তীতে আমরা যেটা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র ভেতরে ভেতরে 2024-এ যে জঙ্গিরা বাংলাদেশে জঙ্গি উত্থান করিয়েছে, তাদের সাথে মিলিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট থেকে সরে যাওয়াতে ভূমিকা রাখে। কিন্তু দেখুন, আমেরিকা কিন্তু এই সুযোগটা পেত না, অর্থাৎ ঘরের মধ্যে আমাদের যে অভ্যন্তরীণ শত্রু, বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতা বিরোধী এই মৌলবাদী এবং জঙ্গি শক্তিগুলো,
তারা যদি ভেতর থেকে যদি আপনার এই সাবোটাজগুলো না করতো, অভ্যন্তরীণভাবে যদি দেশটাকে পঙ্গু করার ব্যবস্থা না করত, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু কোনো সুযোগ পেত না। এবং মার্কিন যুক্তরাষ্ট্র জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে চিঠি লিখেছিলেন, আপোষমূলক চিঠি, সেই অনুযায়ী কিন্তু তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সুসম্পর্ক মেনটেন করে যেত, কারণ তাদের এছাড়া কিন্তু আর কোনো উপায় ছিল না। কিন্তু সেটা করতে হলো না তারা তাদের আরো যে গভীর অভিসন্ধি আছে সেটা তারা পূরণ করতে পারলো কিন্তু 24-এর জঙ্গি কোয়ালিশনে আপনার যারা জঙ্গি উত্থান ঘটিয়েছে তাদের সাথে হাত মিলিয়ে। এবং পরবর্তীতে তারা ইউনুস আসলো, তারেক রহমান আসলো। এই যে একটা কঠিন অবস্থা ছিল বাংলাদেশে, প্রতিটা পরাশক্তির সাথে সমান দূরত্ব বজায় রেখে আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা একেবারে তিনি কিন্তু এগিয়ে যাচ্ছিলেন। আপনারা শুধু এই জায়গাটা চিন্তা করুন যে জঙ্গিরা ছিল না বাংলাদেশে, মনে করেন জঙ্গিরা বাংলাদেশে ছিল না, মাইনার জঙ্গি অবস্থায় দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিন্তু এই নীতিটাই অব্যাহত থাকতো। উনি একইভাবে ভারতের সাথে সুসম্পর্ক রাখতেন, চীনের থেকে অর্থনৈতিক সুযোগ সুবিধা নিতেন, রাশিয়ার সাথে সুসম্পর্ক, জাপানের সাথে সুসম্পর্ক, এবং মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন তাদের ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তারা কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সুসম্পর্ক রক্ষা করতে কিন্তু বাধ্য হতেন, শুধু যদি জঙ্গি স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশে না থাকতো। এবং তাহলে আমাদের সত্যিকারের যেটা আমাদের কূটনীতি হওয়া উচিত, আমাদের মর্যাদার জন্য, আমাদের দেশের সার্বভৌমত্বের জন্য, আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য, সেটাও কিন্তু অব্যাহত থাকতো। এবং কোনো পরাশক্তির এখানে আর কিছু করার কিন্তু কোনো সুযোগ ছিল না। কিন্তু ইউনুস এসে কি করলো দেখেন, ইউনুস আসার পরে কিন্তু সবকিছু ওলট পালট হয়ে গেল। ইউনুস অতি দ্রুত, যত তাড়াতাড়ি চেয়েছে সে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পূর্ণরূপে সবকিছু দিয়ে দেশটাকে বিক্রি করে হলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রোটেকশন তার দরকার, সেই কাজ সে করেছে। আবার তারেক রহমান আপনার একই ধারাবাহিকতা বজায় রেখেছেন। এখানে আমার প্রশ্ন হলো যে ইউনুস বা তারেক রহমান তারা যদি এটা নাও চাইতেন তাহলে কি তারা এটা করতে পারতেন? শেখ হাসিনা যেই সাহসের সাথে সবার সাথে সমান দূরত্ব রক্ষা করে আপনার বাংলাদেশটাকে কূটনৈতিক জায়গায় এবং বিদেশি যাদের কাছে অর্থ আছে তাদের থেকে অর্থ নিয়ে তিনি দেশটাকে উন্নত করছিলেন, সেটা কি ইউনুস বা তারেক রহমান করতে পারতো? পারতো না। এই জন্য যে এই ইউনুসের কিন্তু ইউনুসের আসলে এখানে ইউনুসকে সম্মান দিয়ে আলোচনা করারও কিছু নাই। ইউনুসের তো ইচ্ছাই নেই। ধরুন ইউনুসের যদি ইচ্ছাও থাকতো পারতো না, কারণ ইউনুসের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশপ্রেম নাই, ইউনুসের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহস নাই, এই দুইটা জিনিস নেই, প্রজ্ঞা তো নাই। কিন্তু ইউনুসের এগুলো নাই। আবার ইউনুস হলো যে আপনার খারাপ মানুষ, সেই জন্য দেশ বিক্রি করে দিয়েছে। এখন যদি তারেক রহমান চান তাহলে কি উনি ইউনুস যেই ধ্বংসের রেল লাইনে বাংলাদেশকে তুলে দিলেন সেখান থেকে কি তারেক রহমান নামাতে পারবেন বা পারবেন? আসলে আলোচনা করাও দুঃখ লাগে, কারণ তারেক রহমান তো চেষ্টাই করেছেন বলে এটা আমাদের কাছে মনে হয় না। না হলে তো উনি অতি দ্রুত, ওনার কোনো বাধ্যবাধকতা নেই, ইউনুস চুক্তি করে গেছে চালাকি করে, ওইটা 3 মাসের মধ্যে যে কোনো পক্ষ বাতিল করতে পারে। অর্থাৎ তারেক রহমানের সরকার চাইলে এটা 3 মাসের মধ্যে বাতিল করে দিতে পারে, 3 মাসের একটা আগাম নোটিশ দিয়ে। তো তারেক রহমান তো সেই দিকে যান নাই, কোনো ধরনের আলাপ আলোচনা বাংলাদেশে করেন নাই, সংসদের মধ্যেও করেন নাই। চিন্তা করেন যে আসলে দেশপ্রেম বা জাতির প্রতি আপনার যদি কোনো ধরনের প্রতিশ্রুতি না থাকে, মানে মনের মধ্যে, প্রাণের মধ্যে, মগজের মধ্যে, তাহলে কিভাবে হয়? তারেক রহমান কিন্তু একটু সময় নিতে পারতেন না? সময় না নিলে কি তখনই মার্কিন যুক্তরাষ্ট্র এসে বাংলাদেশ দখল করে ফেলতো না? কিন্তু ওনাদের যে মনের মধ্যে দৌর্বল্য রয়ে গেছে, ওই দুর্বলতার কারণে কিন্তু তারেক রহমান অতি দ্রুত ওই বোয়িং কেনার ব্যবস্থা পাকাপোক্ত করে মার্কিনীদের জানিয়ে দিলেন যে ইউনুস যে চুক্তি করে গেছে আমরা কিন্তু সেই চুক্তি রক্ষা করব এবং বিনিময়ে
যেটা প্রত্যাশিত সেটা যেন হয়, অর্থাৎ তারেক রহমানের সরকারটা যেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রোটেকশন পায় এবং যেন অন্য কেউ যেন এই সরকারকে আপনার ক্ষমতা থেকে হটাতে না পারে। আমরা একটা জিনিস দেখলাম যে ইউনূস বা তারেক রহমান তারা কিন্তু বাংলাদেশের জনগণ তাদেরকে ক্ষমতা থেকে সরাবে কি সরাবে না সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তাদের একটা অন্ধবিশ্বাস হয়ে গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রোটেকশন পেলেই কিন্তু তারা ক্ষমতায় থাকতে পারবেন। এটার কারণে কিন্তু তারেক রহমান অতি দ্রুত মার্কিনীদের সাথে বোয়িং কেনার চুক্তি করলেন। কিন্তু এখানে যে জিনিসটা হয়ে গেল সেটা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার 16 বছরে বাংলাদেশের যে একটা উন্নয়নের অগ্রগতি ছিল, বাংলাদেশ যে বিশ্বের অন্যান্য শক্তিগুলোর কাছে বা অন্য দেশগুলোর কাছে বা বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের কাছে বাংলাদেশ যে একটা সমীহের রাষ্ট্র হয়ে গিয়েছিল, একটা সম্মানের রাষ্ট্র হয়ে গিয়েছিল, এগুলা সব একসাথে কিন্তু ধূলিসাৎ হয়ে গেছে। আজকে কিন্তু বাংলাদেশের কোনো সম্মান নাই বিদেশিদের কাছে। আপনি আজকে যদি বাংলাদেশের কূটনীতিক হন, আপনি যদি কোনো দেশে আপনি নিযুক্ত রাষ্ট্রদূত হন, আপনাকে কিন্তু লজ্জার মধ্যে পড়তে হবে। যেই অবস্থা আসলে ওই যে রকম একটা চুক্তি রয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে, এই রকম চুক্তি বিরাজমান থাকা অবস্থায় কেউ কিন্তু বাংলাদেশকে সম্মানের চোখে দেখবে না। ফলে যেটা দেখা গেছে বাংলাদেশের ভবিষ্যতে আমরা অনেক ধরনের আপনার বিপদ আপদ দেখতে পাবো, কিন্তু শেখ হাসিনা যেটা করতে পারতেন সেটা এরা কেউ করতে পারছেন না। আমরা শেখ হাসিনাকে দেখেছি, উনি যেখানেই পৃথিবীর গেছেন, যেই জায়গায় বিশ্বের তাবৎ নেতারা ওনাকে কিন্তু এসে সম্মান জানিয়েছে, বিশেষ করে তরুণ নেতারা। আমরা এগুলো অনেক জায়গায় দেখেছি, আমরা ভারতে দেখেছি, আমরা আপনার আমি স্পেনে দেখেছি, আর সবাই আমরা ইয়েতে দেখেছি, কানাডায়, যেমন কানাডার যে তরুণ প্রধানমন্ত্রী ছিলেন জাস্টিন ট্রুডো, কিংবা স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, কিংবা ধরুন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী, তাই না? আমরা দেখেছি না কিভাবে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মান করে, এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামগুলোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে যান সেখানে কিন্তু অনেক ধরনের নেতারা এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ নিতেন, তার কথা শুনতেন এবং তার অভিজ্ঞতাগুলো তারা গ্রহণ করার জন্য তার কাছে কিন্তু জেকে আসতেন। তার বিপরীতে আপনি চিন্তা করুন তো, ইউনূস কিংবা প্রধানমন্ত্রী তারেক রহমান তো এখনো কোনো বিদেশও সফর করেননি, এবং আমার মনে হয় যে উনি যে বিভিন্ন বিদেশ যখন সফর করবেন আমরা দেখব কি উনি করেন। আমি আগাম বলতে চাই না, কিন্তু আপনি যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এদের তুলনা করেন, যে কোনো বিদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বললে ওনার যে দীর্ঘ জীবনের অভিজ্ঞতা, ওনার যে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা, ওনার যে বঙ্গবন্ধুর কন্যা হওয়ার মাধ্যমে যে রাজনৈতিক প্রজ্ঞা, এবং বঙ্গবন্ধুর শিক্ষা গ্রহণ করাতে যে আপনার ওই যে প্রথমে একটা কথা বলেছিলাম যে শাসক আর শোষিতের এই যে বিভাজন, সেখানে উনি শোষিতের পক্ষে থাকার কারণে ওনার যে চিন্তার যে গভীরতা প্রকাশ পায়, এগুলা কিন্তু বিশ্বের সব তরুণ নেতাকে আকৃষ্ট করত। এই জিনিসগুলা দিয়ে কি আমাদের মনে হয় বাংলাদেশ এখন যারা শাসন করছে তারা সেটা করতে পারবে না? আপনি যদি একটু নিজেকে জিজ্ঞেস করেন বা খোলা মনে চিন্তা করে দেখেন, সেটা কিন্তু পারবে না। ফলে বাংলাদেশকে আর বিভিন্ন রাষ্ট্রের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বিভিন্ন প্রধানমন্ত্রী যদি দেখা হয়, তারা কিন্তু আর বাংলাদেশকে ওইভাবে সম্মান করবে না। আর সম্মান না করলে সেই প্রভাবগুলো কিন্তু নিচের দিকে ট্রিকল ডাউন হয়ে আস্তে 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 একেবারে সেই দেশের যেসব সরকারি কর্মচারী কূটনীতিক আছে এরাও কিন্তু বাংলাদেশকে আর সম্মান করবে না। ফলে যেটা হবে, বাংলাদেশ একে তো অর্থনৈতিকভাবে আপনার বড় একটা দুর্দশায় পড়ে গেছে, আর দেখা গেছে যে বাংলাদেশের বর্তমান সরকারগুলো হামের মতো একটা আপনার পরিহারযোগ্য মৃত্যু কিন্তু হামে তারা এড়াতে পারে না। আর দেশের যে অর্থনৈতিক দুরবস্থা চলছে, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি বিভিন্ন সময় আমরা খবর পাচ্ছি, তার সাথে সাথে বাজেটের কি অবস্থা হয় আগামী বছর আপনারা দেখবেন। তো এই অবস্থায় বিভিন্ন দেশ থেকে যদি আপনার সাহায্য সহযোগিতা হয়, সেক্ষেত্রে তো মানে রাষ্ট্রের যিনি প্রধান নির্বাহী হবেন তাকে তো এক ধরনের আপনার দৃঢ়তার সাথে তার ব্যক্তিত্ব দিয়ে, তার প্রজ্ঞা দিয়ে, তার সাহস দিয়ে বিদেশিদের আপনার কনভিন্স করার বিষয়গুলো থাকে, সেগুলো কি হবে না। ফলে যেটা হয়ে গেছে, আমাদের যেই ক্ষতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই সাহসের সাথে
দেশটাকে রক্ষা করছিলেন, প্রত্যেকটা পরাশক্তি থেকে বাংলাদেশের স্বার্থ উদ্ধার করেছিলেন, সেইটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃশ্যপটে না থাকাতে আর সম্ভাবনা এই মুহূর্তে নাই। আবার উনি ফিরে না আসা পর্যন্ত আমাদের কূটনীতিতে এই অধোগতি চলতেই থাকবে। একে তো এমনিতে আমাদের কূটনৈতিক সার্ভিস অত্যন্ত দুর্বল, সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক গুণে, একক নেতৃত্ব গুণে, ব্যক্তিত্ব গুণে একটা আপনার একটা 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 আপনার আমি বলবো যে ইউনিক একটা অবস্থান বাংলাদেশে ছিল, সেটাও নাই। আর অন্যদিকে দুর্বল কূটনৈতিক মেশিনারিজ। তো এগুলো নিয়ে তারেক রহমানের সরকার কিভাবে বাংলাদেশের কূটনীতি রক্ষা করেন, এটা আমাদের একটা দেখার বিষয় হবে। আর একটা জিনিস বলে এই ভিডিওটা শেষ করব, সেটা হলো যে আপনার একটা রাষ্ট্র যদি বিভাজিত থাকে, অর্থাৎ আমাদের যেভাবে বিভাজিত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, এই বিভাজনের কারণে সুযোগ পায় বিদেশিরা। যেটা আমরা দেখেছি যে ইউনূস এবং তারেক রহমানের সরকারগুলো আসার পর মার্কিন যুক্তরাষ্ট্র একচেটিয়াভাবে বাংলাদেশে প্রভাব বিস্তার করার সুযোগ পেয়েছিল। কিন্তু শেখ হাসিনার সময় রাষ্ট্র দুই ভাগে বিভক্ত ছিল, কেউ কিন্তু কোনো সুযোগ নিতে পারেনি। এইটার কারণ হলো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই অংশের প্রতিনিধিত্ব করেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে, বঙ্গবন্ধুর কন্যা হিসাবে, এবং আমাদের যে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের যে চেতনা, সেটার এক যে শক্তি, সেই শক্তিকে আমি দুইটা শব্দ দিয়ে ডিফাইন করি। সেটা হলো যে আমাদের ইতিহাসের শক্তি। ইতিহাস বলতে আমরা মুক্তিযুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছি। সেখানে আপনার যারা ৭১ সালে মুক্তিযুদ্ধে যারা সমর্থন দেয় নাই, সেই যে আপনার মুসলিম লীগ, জামাত, এরা এখন মুসলিম লীগ হয়ে গেছে বিএনপি, জামাত হয়ে গেছে জামাত, এভাবে আছে। অর্থাৎ তাদের সাথে ইতিহাসের শক্তিটা নেই। তারা যতই মুক্তিযুদ্ধের কথা বলুন, মুক্তিযুদ্ধ তাদের অন্তরে কিন্তু সেই প্রাণ শক্তিটা যোগায় না। আর একটা হলো সভ্যতার শক্তি। সভ্যতার শক্তি হলো আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, যেটা হলো অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠন, যেটা ৭২-এর সংবিধানে আমরা প্রতিফলিত করেছি। এটাও কিন্তু তাদের সাথে নাই। বিএনপি হয়তো মুখে বলছে না যে অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠন করবে, মানে তারাও যে ইসলামিক রাষ্ট্র চায় এটা তারা মুখে না বললেও তারা তো মুক্তিযুদ্ধের চেতনাটাও গলার জোর দিয়ে বলতে পারে না। তারা ৭১-কে সম্মান জানায় ইত্যাদি ইত্যাদি বলে, কিন্তু ৭২-এর সংবিধানের মূল চেতনা, ৭২-এর সংবিধানের কথা তারা বলে, কিন্তু মূল চেতনা যে অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠন করা হবে, এটা কি বিএনপি একবারও বলেছে আজ পর্যন্ত? কারো মুখে শুনেছেন বিএনপি নেতাদের? শুনেননি। অর্থাৎ এইটাই হলো সভ্যতা, এবং এইটার একটা শক্তি যেটা শেখ হাসিনার সাথে আছে, যেটা তারেক রহমানের সাথে নাই। ইউনূস বা তারেক রহমান, এদের সাথে আপনার এই যে দুটা শক্তি না থাকাতে, সভ্যতার শক্তি এবং ইতিহাসের শক্তি, এটা না থাকাতে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উপর জেকে বসতে পেরেছিল। শেখ হাসিনা যখন সরকারে ছিলেন তখনও রাষ্ট্র বিভাজিত ছিল, তখনও আপনার ২৪-এর জঙ্গি কোয়ালিশন শেখ হাসিনাকে সমর্থন দেয় নাই। কিন্তু ওই যে ইতিহাসের শক্তি, সভ্যতার শক্তি, এই জিনিসটা তো শেখ হাসিনাকে আপনার সমর্থন দিয়েছে। ফলে যেটা হয়েছে, শেখ হাসিনার সময় রাষ্ট্র বিভক্ত থাকার কারণেও এই দুই শক্তির কারণে বিদেশিরা কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনার কিন্তু কোনোভাবেই কিন্তু মানে কোন রকম উনি নতিশীল। আমরা জানি যে বাংলাদেশে এই মুহূর্তে শিশুদের টিকার অভাবে, হামের টিকার অভাবে একটি মহামারী পর্যায়ের অবস্থা বাংলাদেশে সৃষ্টি হয়েছে। গণমাধ্যমের সূত্র বা গণমাধ্যমের তথ্য, গণমাধ্যমের সংবাদ মাধ্যমে আমরা যেটা দেখতে পাই, সেটা যতটুকু জানতে পাই, তাতে দেখা যাচ্ছে যে বাংলাদেশে ইতিমধ্যে ৩০০+ শিশু ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছে হামের টিকা না থাকার জন্য। কিন্তু অনেক তথ্যই তো বাংলাদেশে প্রকাশ হয় না। গ্রামে গঞ্জে সে সকল অঞ্চল থেকে আমাদের কাছে কি আসলেই সকল তথ্য আসে? যেহেতু সকল তথ্য আমরা জানতে পারি না, এবং এই মুহূর্তে বাংলাদেশে সেটা জানা সম্ভব নয়, একমাত্র সরকার যদি উদ্যোগ নিতেন, একমাত্র সরকারই পারবে সেই সকল তথ্য আসলে সংগ্রহ করার জন্য। কিন্তু যেহেতু সরকারও এটা সংগ্রহ করছে না, সেখানে আমরা সত্যি সত্যি জানি না কত শত শিশু ইতিমধ্যে হামের টিকা না থাকার কারণে মৃত্যুবরণ করেছে।
পৃথিবীর যে কোনো সরকার যদি ন্যূনতম ভাবেও জনগণের প্রতি তার দায়িত্ববোধ থাকে, জনগণের প্রতি যদি সেই সরকারের কোনো ধরনের দায়িত্ববোধ থাকে, তাহলে তারা শিশুদের পরিচর্যার বিষয়ে সবার আগে বিষয়টি আমলে নেন, যাতে করে কোনো ক্রমেই কোনো শিশু বিনা চিকিৎসায় মারা না যায়। আর সবচেয়ে বড় কথা হলো, একটি শিশু জন্মক্ষণ থেকে তার একটা সার্টেন বয়স পর্যন্ত সকল ধরনের টিকা ইতিমধ্যে পৃথিবীর সকল দেশই জানে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কাছ থেকে এমনকি লিস্ট পর্যন্ত জানে যে কি কি টিকা তাদের দিতে হয়। বাংলাদেশে একটি অস্বাভাবিক পরিস্থিতি, অস্বাভাবিক একটি সরকার দেশ পরিচালনা করেছিলেন। অস্বাভাবিক বলছে এই কারণে যে আমাদের দেশ স্বাধীন হওয়ার পর বারবার হোঁচট খাচ্ছিল। বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, তারপর জিয়াউর রহমানের শাসন, জিয়াউর রহমানকে 3.5 বছরের মাথায় আবার হত্যা করা হয়েছে। তারপর আসলো এরশাদের শাসন, এরশাদ আমাদেরকে 9 বছর শাসন করেছেন। তারপর আবার নির্বাচনের মাধ্যমে বিএনপি, আওয়ামী লীগ, বিএনপি এভাবে বাংলাদেশ পরিচালিত হচ্ছে। দীর্ঘ সময় স্থিতিশীল একটি সরকার বাংলাদেশে প্রায় সামগ্রিক সূচকে, শিক্ষা সূচকে, উন্নয়নের সূচকে, অর্থনৈতিক সূচকে, বিভিন্ন সূচকে, আমি সূচক নিয়ে আর কবে না বলি, সেখানে সে একটা স্থিতিশীল এবং ধারাবাহিক উন্নতি হচ্ছিল বাংলাদেশের। স্পেশালি শিশুদের পরিচর্যা, শিশুদের স্বাস্থ্য পরিচর্যা, শিশুদের শিক্ষা, নারীদের স্বাস্থ্য পরিচর্যা, নারীদের শিক্ষা, এই বিষয়গুলো প্রাধান্য পেয়েছিল। যার জন্যে পৃথিবীতে প্রায় সর্বোচ্চ লেভেলে টিকার দেয়ার দেশ হিসেবে বাংলাদেশের নাম ছিল। আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশে জন্ম নেয়া মোহাম্মদ ইউনূস, তিনি কিভাবে, কার মাধ্যমে এ সকল আলাপ না করে তাকে পশ্চিমারা এমনকি শান্তিতে নোবেল প্রাইজ দিলেন, অথচ উনি যে ব্যবসা করেন সেটা অশান্তির ব্যবসা করেন। উনি যে মেটিকুলাসলি ডিজাইন করে ক্ষমতা দখল করলেন, সেই ক্ষমতা দখলের পর উনি অন্যান্য বিষয়গুলো আমরা বারবার বলে যাচ্ছি সাংবাদিকেরা। আমরা গত 2 বছর ধরে বলে গেলাম যে ডক্টর ইউনূস বাংলাদেশকে কিভাবে পৃথিবীর অন্যান্য দেশ, স্পেশালি যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দিচ্ছে, কিভাবে বাংলাদেশকে এমন একটি পর্যায়ে নিয়ে যাচ্ছে যাতে এটা ব্যর্থ রাষ্ট্র পরিগণিত হয় বা ইতিমধ্যে হয়ে গেছে। কিন্তু এই মনস্টার যে বাংলাদেশের শিশুদের জন্য টিকা কেনা, টিকা দেয়া, টিকার ব্যবস্থা নেয়া, শিশুর পরিচর্যার বিষয়ে একদমই সে সমস্ত কিছু বন্ধ করে দিয়ে সেখানে লুটপাট চালায়, এটা সরাসরি একটি সরকার, আপনি নির্বাচিত অনির্বাচিত যে কোনো সরকারের জন্য এটি একটি অপরাধ। এবং এই অপরাধ শিশুদের টিকা ইতিমধ্যে পৃথিবীর বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নির্দেশনা অনুসারে পৃথিবীর সকল দেশের সকল শিশুদেরকে জন্ম থেকে একটি সার্টেন বয়স পর্যন্ত সমস্ত টিকার দিতে হবে এবং শিশুগুলো ফ্রি